ব্রাজিল সমর্থকরা গতকাল রাত জেগেছিলেন অথবা ঘুম থেকে উঠে ওই ভোর ৪টার সময় টিভির সামনে বসে পড়েছিলেন গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে দেখার জন্য। ব্রাজিল সেই ম্যাচ জিতেছে, রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে উঠে গেছে। ভিনিসিয়াস ২ গোল করেছেন, হ্যাটট্রিকটা তার রেফারির কারণে বঞ্চিত হয়েছে। নেইমার ৯৮১ দিন পর মাঠে নেমেছেন। সো ব্রাজিল সমর্থকদের তৃপ্তির জায়গা রয়েছে। সেই তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আজকেও রাত জাগার প্রস্তুতি নেন অথবা ভোরে ওঠার প্রস্তুতি নেন, কেননা ভোর ৫টায় বাংলাদেশ সময় এফ গ্রুপের যে ২টা ম্যাচ হবে সেদিকে চোখ রাখতে হবে। কারণ ওই ম্যাচ ২টাতেই নির্ধারিত হবে নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে। ৩টা দলেরই কিন্তু প্রতিপক্ষ হওয়ার জন্য এখনও একেবারে ওপেন রয়েছে। নেদারল্যান্ডস হতে পারে, সুইডেন হতে পারে, জাপান হতে পারে। ব্রাজিলকে নিশ্চিতভাবেই সবাই এড়াতে চাইবে। মুখে বড় বড় কথা যে যতই বলুক না কেন, নিশ্চিতভাবেই এই নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি শুরুতেই কেউ হতে চাইবে না। তো ওই দলগুলোর সামনে আসলে ইকুয়েশনটা কি ব্রাজিলকে এড়ানোর? তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ব্রাজিল কোন দলকে, নেদারল্যান্ডস, জাপান নাকি সুইডেনকে প্রতিপক্ষ হিসাবে পাবে? ব্রাজিলের এই ইকুয়েশনটা কি তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। ব্রাজিলের প্রথম টার্গেট ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৮২ বিশ্বকাপ থেকে ব্রাজিল প্রতিবারই ওয়ার্ল্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে টানা ১২ বার হলো। এটা ব্রাজিলের জন্য নট এ বিগ ডিল। বিগ ডিলটা শুরু হয় ইনফ্যাক্ট তারপরে গিয়ে, যেইখানটাতে ব্রাজিল গত ৫টা বিশ্বকাপের মধ্যে ৪টাতেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে, সেমিফাইনালে হেরে একবার বিদায় নিয়েছে ২০১৪তে। সো এইবার সেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার আগে তো ২টা ধাপ রয়েছে। প্রথমত রাউন্ড অফ 32, যেইটা এবার বিশ্বকাপের দল সংখ্যা বাড়ার কারণেই এই একটা রাউন্ড সংযুক্ত হয়েছে। সেইখানে ব্রাজিলের নিজেরা যখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সি গ্রুপের, তখন ব্রাজিলের প্রতিপক্ষ হবে এফ গ্রুপের রানার্স আপ দল। নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়ার সেই গ্রুপের রানার্স আপ দলটা। সেই রানার্স আপটা আসলে কারা হবে? ধরেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তারা আজকে ম্যাচটা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। তিউনিসিয়া সবচেয়ে গ্রুপের দুর্বল দল। বাকি ২টা ম্যাচেই তারা সুইডেনের কাছে, জাপানের কাছে হেরেছে। ফলে নেদারল্যান্ড যখন ৩ ম্যাচের মধ্যে জাপানের সঙ্গে ড্র করেছে এবং সর্বশেষ ম্যাচটা সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের বিধ্বংসী জয় পেয়েছে, ডাচদের এই ম্যাচটা জেতারই কথা। যদি তারা ম্যাচটা জেতে তাহলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হবার কথা আমি বলছি। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিলকে তারা অ্যাভয়েড করতে পারবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে আসলে ঘটনাটা কি ঘটবে? সেইটা নেদারল্যান্ডস ম্যাচ জেতা সত্ত্বেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে গ্রুপ রানার্স আপ হয়ে ব্রাজিলের মুখোমুখি তো হয়ে যেতে পারে। সেইটা আসলে কিভাবে হতে পারে? ধরেন জাপানেরও কিন্তু এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে ৪। তারা দ্বিতীয়তে রয়েছে। ২ ম্যাচ শেষে একটা ড্র নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে এবং একটা ম্যাচ তারা জিতেছে তিউনিসিয়ার বিপক্ষে। আজকে যে লাস্ট ম্যাচটা জাপানের সুইডেনের সঙ্গে, সেই ম্যাচটাতে যদি জাপান জিতে তাহলে কি হবে? তাহলে তো জাপানেরও ৭ পয়েন্ট হয়ে যাবে। নেদারল্যান্ড জিতলে নেদারল্যান্ডসেরও ৭ পয়েন্ট। এখন ২টা দলের ৭ পয়েন্ট হওয়ার পর টাই ব্রেকারের নিয়মটা আমরা জানি যে প্রথমে হেড টু হেড গোল ডিফারেন্স, হেড টু হেডের গোল ফর। এই ৩টাই তো নেদারল্যান্ডস জাপানের সমান, কেননা তাদের নিজেদের ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে। তারপরে যেটা দেখা হবে সেটা হচ্ছে গিয়ে যে গ্রুপের গোল ডিফারেন্স, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নেদারল্যান্ডস, জাপান ২টা দলেরই কিন্তু গোল ডিফারেন্স +4। ফলে এই জায়গাটা তো আলাদা করা যাচ্ছে না। নাম্বার 5-এ গিয়ে যেটা দেখা হবে সেটা হচ্ছে গিয়ে গোল ফর, কে বেশি গোল করেছে। এই জায়গাটায় এই মুহূর্তে নেদারল্যান্ডস একটুখানি এগিয়ে রয়েছে। কেননা নেদারল্যান্ড ৭টা গোল করেছে, তারা ৩টা গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্স +4। জাপান ৬টা গোল করে ২টা গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্সও +4। কিন্তু যেহেতু নেদারল্যান্ড ৭ গোল করেছে, জাপান ৬ গোল করেছে, এই জায়গাটাতে নেদারল্যান্ডস একটুখানি এগিয়েই রয়েছে। তার মানে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে নেদারল্যান্ডসের সামনে আমি দেখি ইকুয়েশনটা, নেদারল্যান্ডসের সামনে, জাপান একটা বলছি, নেদারল্যান্ডসের সামনে ইকুয়েশনটা হচ্ছে খুবই ক্লিয়ার। নিজেদের ম্যাচটা তাদের জিততে হবে, না জিতলেও হবে। জাপান ম্যাচের রেজাল্টটা আসলে ম্যাচ করতে হবে। রেজাল্ট বলতে হচ্ছে গিয়ে ড্র বা হেরে যাওয়াটা না, ড্র কিংবা জয়। ধরেন জাপান যদি ড্র করে, নেদারল্যান্ডসের ড্র করলেই হবে। জাপান যদি জিতে যায়, নেদারল্যান্ডসেরও জিততে হবে। কিন্তু জাপান যেই ব্যবধানটাতে জিতবে, যত গোলের ব্যবধানে জিতবে, যত গোল দিয়ে জিতবে, যত গোলের ব্যবধানে না, ইনফ্যাক্ট গোল ব্যবধান তো সমান, যত গোল দিয়ে জিতবে, নেদারল্যান্ডসেরও ঠিক সেই তত গোল দিয়ে জিতলেই তাদের কাজের কাজ হয়ে যাবে।
ধরেন জাপান যদি এই জায়গাটাতে ২-১ গোলে জিতে তাহলে নেদারল্যান্ডসেরও ২-১ গোলে জিতলে হবে। জাপান যদি এখানটাতে ৩-২ গোলে জিতে নেদারল্যান্ডসেরও ৩-২ গোলে জিতলে হবে। কিন্তু ওই যতগুলা গোল জাপান দিবে, যেই ব্যবধানে দিবে জিতবে সেটা তো ম্যাচ করতেই মানে করলেই হবে। আর যতগুলা গোল দেবে গোল ফরটাও নেদারল্যান্ডসের পক্ষে রাখতে পারে। নেদারল্যান্ডসের ইকুয়েশন আর জাপানের ইকুয়েশন যেহেতু ম্যাচ দুইটা একই সময় চলবে সুইডেনের সঙ্গে তাদের ম্যাচ, তারা তো আর ওইটা জানবে না যে নেদারল্যান্ডসের ম্যাচের রেজাল্ট দেখে তো আর কোনো কিছু মানে তারা ওইভাবে রিঅ্যাক্ট করার তার অপশন থাকবে না, কোনো দলের সামনেই নেই। ফলে জাপানের সামনে আসলে তারা জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই নিশ্চয়তা নেই। জেতার পরও তাদের গ্রুপ রানার্স আপ হবার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে ব্রাজিলের মুখোমুখি হয়ে যেতে পারে এবং সেই জন্যই জাপানকে মাথায় রাখতে হবে যেন তারা হচ্ছে গিয়ে সুইডেনের বিপক্ষে জিততে পারে, কনভিনসিংলি জিততে পারে, বড় ব্যবধানে জিততে পারে। যেই কারণটাতে গিয়ে পরবর্তীতে এই গোল ডিফারেন্সের জায়গাটায় তারা যেন টপকে যেতে পারে ওই নেদারল্যান্ডসকে। এখন যদি সেইটা না হয় তাহলে কিন্তু জাপানের গ্রুপ রানার্স আপ হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি রয়েছে। সুইডেনেরও কিন্তু এখানটাতে চান্স রয়েছে, তাদেরকে কিন্তু রুল আউট করে দেওয়ার কোনো উপায় নাই। খুব সিম্পল ইকুয়েশন সুইডেনের সামনে, মানে নকআউট পর্বে যাওয়ার জন্য আমি বলছি তারা ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট, তো এই ম্যাচটা তাদের জাপানের সঙ্গে, জাপানের বিপক্ষে তাদের জিতলেই নকআউট পর্বে উঠে যাবে, কেননা তাদের ৩ পয়েন্টের সঙ্গে আরও ৩ পয়েন্ট যোগ হবে, ৬ পয়েন্ট হয়ে যাবে। জাপান তো ৪ পয়েন্টেই থেকে যাবে। ফলে এই জায়গাটাতে কিন্তু তাদের আর এগিয়ে যাওয়ার কোনো সুযোগ জাপানের থাকছে না। জাপানের অবশ্য ওইখানে সুইডেনের সঙ্গে ড্র যদি করে তাহলে তারা হচ্ছে গিয়ে নকআউট পর্বটা তাদের নিশ্চিত হয়ে যাবে, কেননা ড্র করলে জাপানের পয়েন্ট হচ্ছে গিয়ে ৪ এর সঙ্গে ১ ৫ যোগ হবে আর সুইডেনের পয়েন্ট তো ৩ এর সঙ্গে ১ ৪ যোগ হবে। ফলে জাপান ওইখানটাতে এগিয়ে থাকবে এবং তখন গ্রুপ রানার্স আপ হিসেবে ব্রাজিলের মুখোমুখি হওয়ার চান্সই থাকবে। সুইডেন কিন্তু শুধু ড্র যদি করে জাপানের সঙ্গে তাহলে গ্রুপ সেরা ওই যে তৃতীয় স্থান যে ৮টা দল সবগুলো গ্রুপের ১২টা দলের গ্রুপের মধ্যে সেরা ৮ তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে একটা থেকে তাদের চান্স রয়েছে নকআউট পর্বে যাবার। কিন্তু যদি তাদের ওইটা নিশ্চিত করতে হয় তাহলে সুইডেনকে হারাতে হবে জাপানকে আসলে হারাতে হবে। সুইডেনের সামনে সেই চ্যালেঞ্জটা রয়েছে। আগের ম্যাচে তারা হেরে গেছে নেদারল্যান্ডসের কাছে, কিন্তু এই যেই দলটা রয়েছে সুইডেনের স্পেশালি তাদের ফরওয়ার্ড লাইন খুবই ভালো। তারা কিন্তু জাপানকে হারাতেই পারে। যদি তারা হারায় সেই ক্ষেত্রে সুইডেনের পয়েন্ট ৩ এর সঙ্গে ৩ যোগ হয়ে ৬ হয়ে যাবে। জাপানের পয়েন্ট হচ্ছে গিয়ে সেখানটাতে থেকে যাবে ৪ এই থেকে যাবে। নেদারল্যান্ডস অন্য ম্যাচের কি রেজাল্ট হয়, তিউনিসিয়ার বিপক্ষে তারা জিতবে সেটা তো আসলে ধরে নেওয়াই যাচ্ছে। ফলে নেদারল্যান্ডসকে প্রবাবলি এই হিসাবটার একটু বাইরেই রাখা দরকার। আমার কাছে তাই মানে লং স্টোরি শর্ট যদি আমি করি, পুরো জিনিসটা যদি সাম আপ করি তাহলে এই ৩টা দলের সামনেই নকআউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কেউ গ্রুপে আসলে দ্বিতীয় হতে চাইবে না। নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কুমেন আমি দেখছিলাম তিনি বলছিলেন এই ম্যাচের আগে তিউনিসিয়ার বিপক্ষে যে আমরা কাউকে ভয় পাই না, আমরা আসলে অনেক দূর যাবার লক্ষ্য নিয়ে আসি। এগুলো তো বলার জন্য বলা, কিন্তু নিশ্চয়ই রাউন্ড অফ 32তেই শুরুতেই নকআউট পর্বের ব্রাজিলের মুখোমুখি হয়ে যেতে চাইবে না। এখন ব্রাজিলের জন্য এই ৩টা দলের কথাই যদি বলি, ধরেন ব্রাজিল নেদারল্যান্ডসে কিন্তু অনেক ক্লাসিক ম্যাচ রয়েছে। ধরুন 90s থেকেও যদি আমি ধরি 94 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে ব্রাজিল জিতেছিল। ওই যে রোমারিও বেবেটোর মাজিনহোর সেই ওই যে বাচ্চার দোলানো ওই সেলিব্রেশনের বিখ্যাত যে ম্যাচটা। 98 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ব্রাজিল জিতেছিল টাই ব্রেকারে। আবার ধরেন হচ্ছে গিয়ে 2010 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল এই নেদারল্যান্ড। 2014 ওয়ার্ল্ড কাপে ওটা অবশ্য খুবই ইনসিগনিফিকেন্ট ম্যাচ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাতেও নেদারল্যান্ড জিতেছিল। ফলে এই দল দুইটা ব্রাজিল নেদারল্যান্ডসে কিন্তু অনেক ক্লাসিক ম্যাচ রয়েছে। আবার ধরেন ব্রাজিল জাপান ক্লাসিক ম্যাচ না থাকলেও ওই কার্লো অ্যানচেলত্তির অধীনেই কিন্তু জাপানের কাছে ব্রাজিল হেরেছিল কয়েক মাস আগেই। ফলে ওইটাও নিশ্চিতভাবেই ব্রাজিলিয়ানদের মাথায় রয়েছে। ব্রাজিল সুইডেনেরও কিন্তু ক্লাসিক ম্যাচ অন্তত দুইটা তো আমি মনে করতেই পারি। 1958 বিশ্বকাপ ফাইনাল যেটাতে ব্রাজিল জিতেছিল প্রথমবারের মতো, যে তারা বিশ্বকাপ জিতেছিল, এবং আরেকটা হচ্ছে গিয়ে 1994 বিশ্বকাপের সেমিফাইনাল যেখানটাতে ব্রাজিল 1-0 গোলে জিতেছে একদম শেষ দিকে 80-81 মিনিটের দিকে রোমারিও হেড থেকে একটা গোল করেছিলেন। পুরো খেলায় ব্রাজিল অ্যাটাক করেছিল, কিন্তু সুইডেনের ওই টিমটা দুর্দান্ত ছিল। থমাস ব্রোলেন, ডার্লিন, অ্যান্ডারসন ৩ জন দুর্দান্ত ফরওয়ার্ড ছিল, কিন্তু ওই ম্যাচটা সুইডেন কেন যেন ডিফেন্সিভ শেপে একেবারে খেলেছিল। ব্রাজিল অনেক চান্স ক্রিয়েট করে লাস্টে গিয়ে রোমারিও হেড করে একটা গোল দিয়ে ব্রাজিলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন। সো সুইডেন ব্রাজিলের তো এই দুইটা ম্যাচের কথা মনে করতে পারছি। তো ব্রাজিল এই জায়গাটাতে তারা আসলে আগ্রহ নিয়ে অপেক্ষা করবে যে কাদেরকে তারা প্রতিপক্ষ হিসেবে চাইবে। কিন্তু আমার কাছে যদি ধরেন এটা তো আসলে কারোই চুজ করার কোনো অপশন নাই, নেদারল্যান্ডসের মুখোমুখি ব্রাজিল শুরুতে হতে চাইবে না। প্রথাগত পরাশক্তি নেদারল্যান্ডস, এবং সেই জায়গাটাতে এইবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটা যেরকমই ব্রাজিলের মুখোমুখি হতে কেউই চাইবে না, সেটা তো ঠিকই আছে। কিন্তু ব্রাজিল নিজেরাও যদি ধরেন ওরকম একটা বিষয় থাকতো যে তুলনামূলক একটু যদি সহজ দল, তাহলে আমার মনে হয় এই 3টা দলের মধ্যে ব্রাজিল প্রবাবলি সুইডেনকেই চুজ করে নিত। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ইকুয়েশনে, তাতে করে গিয়ে এই গ্রুপের ম্যাচ 2টা শেষে সম্ভবত এই গ্রুপের রানার্স আপ
জাপানই হবে শেষ পর্যন্ত। তাই আমার ধারণা ব্রাজিল জাপান ম্যাচটাই রাউন্ড অফ 32-তে এই নকআউট পর্বের শুরুতে হয়ে যাচ্ছে। জাপানের সঙ্গে ব্রাজিল কিছুদিন আগে খেলেছে। কিন্তু ধরেন নকআউট পর্বের শুরুতে যদি সেই জাপানের মুখোমুখি আবার ব্রাজিল হয়, ব্রাজিলের সমর্থকরা স্যাটিসফাইড তো। জাপানকে তো হারাতে পারবে এই ব্রাজিল, নাকি?